সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজ আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি উমাপদ মণ্ডল, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি এলবিকে মহিলা কলেজ, দাকব, খুলনা। বিগত অনলাইন ক্লাসগুলো তোমরা লক্ষ্য করেছ, তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের গ্রামীণ সমাজ ও শহুরে সমাজ। ওই একই অধ্যায় থেকে আজ তোমাদের আমি পড়াবো বাংলাদেশের গ্রাম সমাজ ও শহর সমাজ এর ক্ষমতা কাঠামো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে একটু লক্ষ্য করি যে ক্ষমতা কাঠামোর প্রকৃতিটা কেমন, ক্ষমতা কাঠামো বলতে আমরা কি বুঝি, এই বিষয়গুলো একটু লক্ষ্য করি। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। ক্ষমতা হলো অন্যকে প্রভাবিত করার সামর্থ্য, আর কাঠামো হলো কোনো জিনিসের আন্তঃস্থিত উপাদানসমূহের পারস্পরিক সংযুক্তি। অর্থাৎ ক্ষমতা কাঠামো হলো ক্ষমতার বিভিন্ন প্রান্তে উপস্থিত ব্যক্তিদের পারস্পরিক সম্পর্ক। মানুষ প্রতিনিয়তই তার ক্ষমতা কর্তৃক পরিচালিত হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানুষ তার ক্ষমতা তথা শক্তিকে পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারে না। সরকারি কর্তৃপক্ষ সামাজিক আদর্শ, মূল্যবোধ, সংঘ এবং জীবনবোধ দ্বারা মানুষের এই ক্ষমতা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ক্ষমতার দ্বারা সাধারণভাবে মানুষের আচার আচরণ পরিবর্তিত এবং নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ ক্ষমতাকে এভাবে সংজ্ঞায়িত করা যায়: ক্ষমতা বলতে পুরস্কার ও শাস্তি প্রদানের মাধ্যমে ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণের ক্ষেত্রে পরিবর্তন আনয়ন করার দক্ষতাকে বোঝায়। তাহলে কি হলো যে ক্ষমতা বলতে পুরস্কার বা শাস্তি প্রদানের মাধ্যমে ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণের ক্ষেত্রে পরিবর্তন আনয়ন করার দক্ষতাকে বোঝায়। এইটাকে আমরা ক্ষমতা কাঠামো, ক্ষমতা বলতে পারি। এই ক্ষমতার সংজ্ঞা দিতে যেয়ে বিভিন্ন সমাজবিজ্ঞানী, বিভিন্ন দার্শনিকরা বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। এর ভিতরে ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল তার পাওয়ার এ নিউ সোশিয়াল অ্যানালাইসিস নামক গ্রন্থে ক্ষমতার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, সমাজবিজ্ঞানের মৌলিক ধারণা হচ্ছে ক্ষমতা। সে অর্থে পদার্থবিজ্ঞানের শক্তি হচ্ছে একটি মৌলিক ধারণা। ক্ষমতা কাঠামোর প্রকৃতি আবার বিভিন্ন রকমের হয়। এই কাঠামো তৈরিতে ক্ষেত্রবিশেষ বিভিন্ন উপাদান সক্রিয় হয়ে থাকে। এক্ষেত্রে বাংলাদেশের গ্রাম সমাজ এবং শহর সমাজের ক্ষমতা কাঠামোর প্রকৃতি নির্ণয়ে যেসব বিষয় আমরা লক্ষ্য করি সেগুলো হচ্ছে যে ভূমি, শিক্ষা, জেন্ডার ও বংশমর্যাদা। এসব কিছুর উপর ভিত্তি করেই বাংলাদেশের শহুরে সমাজ বলি বা গ্রামীণ সমাজ বলি, এই সকল সমাজের যে সামাজিক ক্ষমতা কাঠামো, এটা দিয়েই বোঝা যায়। গ্রাম সমাজের ক্ষমতা কাঠামোর প্রকৃতি বুঝতেও ঠিক একই অবস্থা। ওই যে ভূমি, শিক্ষা, জেন্ডার এবং বংশমর্যাদার উপর ভিত্তি করে এটা আমরা বুঝে থাকি। বাংলাদেশের গ্রাম সমাজে ক্ষমতা কাঠামোর প্রকৃতি নির্ণয়ে ভূমি, শিক্ষা, জেন্ডার, মর্যাদা, বংশমর্যাদা ইত্যাদি উপাদান অত্যন্ত সক্রিয়ভাবে ক্রিয়াশীল। বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর সাথে সংশ্লিষ্ট 44টি গবেষণা পর্যালোচনা করে 19টি উপাদান পাওয়া গিয়েছে। এসব উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এসব উপাদানের 6টি স্বাধীন চলক এবং 13টি নির্ভরশীল চলক হিসেবে বিবেচিত হয়েছে। স্বাধীন চলকগুলোর মধ্যে রয়েছে ভূমির মালিকানা, অর্থনৈতিক ব্যক্তি, সমাজের নেতৃত্ব, বৃহৎ বংশের নেতৃত্ব, জাতিগোষ্ঠীর নেতৃত্ব ও ব্যক্তিগত গুণাবলী। আর নির্ভরশীল চলকগুলো হলো রাষ্ট্রের সাথে যোগসূত্র, ইউনিয়ন পরিষদের নেতৃত্ব, রাজনৈতিক দলের সাথে যোগসূত্র, শহরের সাথে যোগসূত্র, শিক্ষা, গ্রামীণ কর্মসংস্থান,
কর্মসংস্থান পরিষদগুলোর নেতৃত্ব, আধুনিক প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ, জনগণের একটি অংশের নেতৃত্ব, সন্তান সৃষ্টির সামর্থ্য, অর্থ ঋণ, সমবায় সমিতি সমূহের নেতৃত্ব, চাকরি ও জনগণের সমষ্টিকতা। তবে এখানে গ্রাম সমাজের ক্ষমতা কাঠামোর প্রকৃতি নির্ণয়ে যেসব বিষয় বিবেচনা আনা দরকার সেগুলির মধ্যে রয়েছে যেমন ভূমি, শিক্ষা, জেন্ডার ইত্যাদি। ভূমি, গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান হলো ভূমি। গ্রামীণ ক্ষমতা একটি স্বাধীন উপাদান হিসেবে ভূমি মালিকানা সব গবেষকদের দৃষ্টিতেই অত্যন্ত গুরুত্ববহ, কেননা ভূমি বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের অন্যতম আর্থিক সম্পদ হিসেবে বিবেচিত। কৃষিভিত্তিক অর্থনীতি বলেই গ্রাম সমাজের ক্ষমতা কাঠামোর প্রকৃতি গঠনে ভূমি সক্রিয় উপাদান হিসেবে ভূমিকা রাখে। ভূমি গ্রামের ব্যক্তি ও পরিবারের সামাজিক অবস্থান, মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি করে, ফলে ভূমির মালিকানা ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। মানুষ প্রধানত দুভাবে ভূমির মালিক হতে পারে: উত্তরাধিকার সূত্রে, 2 স্বোপার্জিত উপায়ে। উত্তরাধিকার সূত্রে ভূমির মালিকানা ক্ষমতার সনাতন ব্যবস্থাকে নির্দেশ করে, আর নব অর্জিত ক্ষমতার মালিকানা একটি বিকাশমান ক্ষমতার ইঙ্গিত দেয়। ভূমি মালিকানা গ্রামীণ সমাজে একজন ব্যক্তির ক্ষমতা নির্দেশক, কেননা সাধারণ মানুষ একজন মালিককে তার প্রতিপত্তির বদৌলতে তাকে সম্মান প্রদর্শনে বাধ্য থাকে এবং ভূমালিকও অধিক ক্ষমতাবান হয়ে ওঠে। তবে ভূমির পাশাপাশি একজন ভূমালিকের অন্যান্য আরও অনেক উপাদান শক্তিশালী হওয়া আবশ্যক, অন্যথায় তার পক্ষে ভূমিকে সংরক্ষণ করা সম্ভব হয় না। এজন্য ভূস্বামীর অর্থনৈতিক শক্তি, লোকবল ইত্যাদি উপাদানগুলোকে শক্তিশালী রাখতে হয়। এসবের সমন্বয়েই একজন ভূস্বামী প্রকৃতপক্ষে ক্ষমতাবান হিসেবে পরিগণিত হয়। এরপরে আসি শিক্ষা। বর্তমানকালে বাংলাদেশের গ্রাম সমাজের ক্ষমতা কাঠামোতে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। সময়ের পরিবর্তনে গ্রামীণ সমাজেও যথেষ্ট সচেতনতার প্রসার ঘটেছে, তাই অনেক পরিবারই ছেলে মেয়েদের শিক্ষিত করে তোলার ব্যাপারে আগ্রহী হচ্ছে। ফলে বাংলাদেশের গ্রাম সমাজেও এখন একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটেছে। আরও এখন এলাকার স্থানীয় স্কুল, মাদ্রাসা, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন। গ্রামে প্রায় সকল শিক্ষিত ব্যক্তিই সম্মান পেয়ে থাকেন, তবে শিক্ষার মান এবং পেশাভেদে এ মর্যাদা প্রাপ্তিতে তারতম্য দেখা যায়। শিক্ষার মানের ভিত্তিতে বাংলাদেশের গ্রাম সমাজে যে স্তরায়ন দেখা যায় সেগুলো এরকম: প্রাথমিক শিক্ষিত অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত পাস, খ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত অর্থাৎ এসএসসি ও দাখিল পাস, গ উচ্চ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত এইচএসসি বা সমমানের মাদ্রাসা পাস, ঘ উচ্চ ডিগ্রিধারী স্নাতকোত্তর সম্মানের উচ্চ ডিগ্রিধারী সমমানের উচ্চ ডিগ্রিধারী দের বলা হচ্ছে। এই বিভাজনটা দেখানো হয়েছে। এই গেল শিক্ষার ভিত্তিতে গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো। এরপরে আসি জেন্ডারের ভিত্তিতে। জেন্ডার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে লিঙ্গ। তোমরা নিশ্চয়ই জানো যে জেন্ডার বলতে আমরা কি বুঝি। তবে সাম্প্রতিককালে এই শব্দটির ব্যাপক অর্থে ব্যবহৃত হচ্ছে। আমরা সাধারণভাবে জেন্ডার বলতে লিঙ্গকে বুঝি, কিন্তু সাম্প্রতিককালে এই লিঙ্গ বলতে আমরা ব্যাপক অর্থে বোঝানোর চেষ্টা করছি। এই শব্দটি প্রথমে মনোবিজ্ঞানীরা ব্যবহার করলেও বর্তমানে আধুনিক নারীবাদীরা বিভিন্ন কর্মকাণ্ডে একে ব্যবহার করছেন। শারীরিক বৈশিষ্ট্যের কারণে নারী বা পুরুষ ভেদে আমাদের সামাজিক পরিচয়ের ভিন্নতা বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। জেন্ডার হচ্ছে নারী ও পুরুষের সৃষ্ট প্রভেদ, যার প্রণেতা হলো মানুষ।
সমাজকর্মের ক্ষেত্রে মানুষের জৈবিক কোনো সীমাবদ্ধতা নেই, কিন্তু নারী পুরুষের কাজের মধ্যে প্রভেদ সৃষ্টি করে মনুষ্য সৃষ্ট সমাজ ব্যবস্থা। প্রখ্যাত নারী প্রবক্তা কমলা ভাসিন এর মতে, সেক্স মানুষকে জৈবিকভাবে ছেলে ও মেয়ে হিসেবে তৈরি করে, কিন্তু জেন্ডার তাকে পুরুষ ও নারীতে পরিণত করে। জেন্ডার শব্দটি নারী ও পুরুষের ব্যক্তিগত পরিচয় থেকে শুরু করে মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্যাবলীর মধ্যে পার্থক্য নির্দেশ করে। জোয়ান ডব্লিউ স্কট জেন্ডার সম্পর্কে বলতে যেয়ে বলেছেন, জেন্ডার হচ্ছে নারী পুরুষের মধ্যে অনুভূত পার্থক্যের ভিত্তিতে গঠিত সামাজিক সম্পর্কের উপাদান। তবে বাংলাদেশের গ্রাম সমাজে এই জেন্ডার পার্থক্য অত্যন্ত প্রকট। যুগের পরিবর্তনে বাংলাদেশের শহর সমাজে নারী পুরুষের পার্থক্য অনেকটা কমে আসলেও গ্রাম সমাজে এখনও তা পুরোপুরি প্রভাব বিস্তার করতে পারেনি। বাংলাদেশের গ্রামগুলোতে এখনও নারীরা সেভাবে স্বাধীনতা লাভ করতে পারেনি। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখনও বাংলাদেশের গ্রাম সমাজে নারী পুরুষ প্রভেদ সৃষ্টি করেছে। গ্রামীণ ক্ষমতা কাঠামো নির্ণয়ে জেন্ডার বৈষম্য অত্যন্ত গুরুত্ববহ, কারণ এটি স্পষ্টভাবে তুলে ধরে যে নারীরা ক্ষমতাহীন এবং পুরুষরা ক্ষমতাবান। এখানে ক্ষমতার পার্থক্য হয়ে যায় গোষ্ঠীগত। বাংলাদেশের গ্রামীণ সমাজে নারীরা এখনও সব কিছুতে অনেক পিছিয়ে রয়েছে। তারা যেমন শিক্ষা দীক্ষায় পশ্চাৎপদ, তেমনি কর্মক্ষেত্রেও তাদের সবার উপস্থিতি লক্ষ্য করা যায় না। কিন্তু বর্তমান প্রেক্ষাপট আমরা একটু লক্ষ্য করলে দেখব যে নারীরা শিক্ষা দীক্ষায় যথেষ্ট এগিয়ে গেছে। ছেলেদের চেয়েও মেয়েদের রেজাল্ট পর্যালোচনা করলে দেখা যায় তাদের রেজাল্ট এখন অত্যন্ত ভালো, এবং বিভিন্ন কর্মক্ষেত্রেও তাদের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য বলে আমরা ধরে নিতে পারি। এই কারণেই বাংলাদেশের গ্রামীণ সমাজে ক্ষমতা কাঠামোর প্রকৃতিতে জেন্ডার একটি সক্রিয় উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। এই অবস্থার পরিবর্তন না ঘটলে বাংলাদেশের গ্রামীণ সমাজ পিছিয়ে থাকবে। তবে আশার কথা এই যে ধীরে ধীরে হলেও গ্রামীণ সমাজে নারীর ক্ষমতায়ন ঘটছে, যা ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে। আর এর জন্য তথ্য আদান প্রদানের ভূমিকাই অগ্রগণ্য। এরপরে আসি বংশমর্যাদা। বংশমর্যাদা বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর প্রকৃতি নির্ণয়ে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে পূর্বের মতো বাংলাদেশের গ্রাম সমাজের স্তরবিন্যাসে বংশমর্যাদা তেমন গুরুত্ববহ বলে বিবেচিত হয় না। তবুও গ্রামভেদে এর উপস্থিতি এখনও লক্ষ্য করা যায়। বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থায় সাধারণত আরোপিত মর্যাদার ভিত্তিতেই ক্ষমতা কাঠামো নির্ণীত হয়। তবে সময়ের পরিবর্তনে গ্রাম সমাজের অর্জিত মর্যাদার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের গ্রাম সমাজের বংশমর্যাদার ক্ষেত্রে পদবি, জাতিভেদ প্রথা ইত্যাদি অত্যন্ত সক্রিয় উপাদান হিসেবে ভূমিকা রাখে। তবে এক্ষেত্রে ধর্মভেদের বিষয়টিও বিবেচ্য। হিন্দু সমাজে বংশমর্যাদার ভিত্তিতে ক্ষমতা কাঠামোর প্রকৃতি মুসলমান সমাজে বংশমর্যাদার ভিত্তিতে ক্ষমতা কাঠামোর প্রকৃতির চেয়ে অনেক পৃথক। হিন্দু সমাজে বর্ণভেদ প্রথা অত্যন্ত প্রবল হলেও মুসলমান সমাজে এটি অনুপস্থিত। হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্রাহ্মণরা অধিক মর্যাদা ভোগ করে এবং পূজা অর্চনা ও অন্যান্য বিষয়াদিতে তাদের ক্ষমতা প্রয়োগের সুযোগও বেশি। এরপরই রয়েছে কায়স্থদের অবস্থান। ক্ষমতার দিক দিয়ে সর্বনিম্নে রয়েছে শূদ্রদের অবস্থান। তাদেরকে হিন্দু সমাজে এখনও অবহেলার দৃষ্টিতে দেখা হয়। আবার কিছু পেশা বংশানুক্রমেও অনেকে পেয়ে থাকে, যা তাদের ক্ষমতা নির্ণয়ের ভূমিকা রাখে। যেমন জেলে, কামার, কুমার, ধোপা এরা সাধারণত বংশানুক্রমেই এ ধরনের পেশায় নিয়োজিত। বংশমর্যাদার ভিত্তিতে তাই সমাজে তাদের ক্ষমতা নির্ণীত হয় এবং তারা সকলের কাছে অবহেলার পাত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। অপরদিকে মুসলমান সমাজে চৌধুরী, মিয়া, ভূঁইয়া, কাজী, সৈয়দ, খান, খন্দকার, শেখ ইত্যাদি সামাজিক পদবীধারী ব্যক্তিগণ নিজেদের উচ্চ শ্রেণীর বা আশরাফ বলে পরিচয় দিতে গর্ববোধ করে। আর নিম্ন শ্রেণীর পেশাদাররা যেমন কৃষক, মাঝি, মজুর এদেরকে আতরাফ বা
অনভিজাত বলে উল্লেখ করতে দেখা যায়। বাংলাদেশের গ্রাম সমাজে শিক্ষা প্রসার ঘটায় এবং পেশাগত বৈচিত্র্য আসায় বংশমর্যাদার ভিত্তিতে ক্ষমতা নির্ণয় পদ্ধতি অনেকটাই নিরুৎসাহিত হচ্ছে। আরোপিত মর্যাদার পরিবর্তে অর্জিত মর্যাদার প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের গ্রাম সমাজের ক্ষমতা কাঠামোর প্রকৃতি নির্ণয়ে বংশমর্যাদার উপাদানটি গুরুত্ববহ, কেননা কোনো কোনো জায়গায় এটি বিশেষ প্রভাব রেখে থাকে। এই গেল গ্রামীণ সমাজের সামাজিক ক্ষমতা কাঠামো প্রকৃতি। এরপরে আমরা শহর সমাজের সামাজিক ক্ষমতা কাঠামোর প্রকৃতিটা একটু লক্ষ্য করি। ক্ষমতা প্রত্যয়টি সম্পর্কে পূর্বেই আলোচনা করা হয়েছে। বাংলাদেশের শহর সমাজে স্তরবিন্যাসের ক্ষেত্রে তথা ক্ষমতা কাঠামোর প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে সম্পত্তির মালিকানা বা পরিমাণ, শিক্ষা, পেশা ইত্যাদি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পত্তির ভিত্তিতে যে ক্ষমতা কাঠামো দেখানো হয়েছে সেটাকে আবার 5টি শ্রেণীতে ভাগ করা যায়। যেমন কি উচ্চবিত্ত, এরা হলো বাংলাদেশের শহরে বসবাসরত নাগরিক ধনিক গোষ্ঠী। এই শ্রেণীর অন্তর্গত বিভিন্ন কলকারখানার মালিক, শিল্পপতি, পণ্য বিপণন ও সেবামূলক খাতের ব্যবসায়ী, বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে ওঠা একাধিক বাড়ির মালিক, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি, আমদানি রপ্তানিকারক প্রতিনিধি। এরপরে উচ্চ মধ্যবিত্ত, এ শ্রেণীর মধ্যে পড়ে অধিক আয় করেন এমন পেশাদার শ্রেণী। এ শ্রেণীর অন্তর্গত মাঝারি শিল্পপতি, ব্যবসায়ী, বিভিন্ন দক্ষ পেশাজীবী শ্রেণী ইত্যাদি। মধ্যবিত্ত এ শ্রেণীর মানুষ হয় সাধারণত সীমিত আয়ের শিক্ষিত চাকরিজীবী শ্রেণী। ছোট চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, উৎপাদক প্রভৃতি বাংলাদেশের শহর সমাজে মধ্যবিত্ত শ্রেণী হিসেবে বিবেচিত। নিম্ন মধ্যবিত্ত এ শ্রেণীর জনগণ নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মাঝামাঝিতে অবস্থান করে। নিম্ন শ্রেণীর চাকুরে ছোট পুঁজির ব্যবসায়ী প্রমুখ এই শ্রেণীর অন্তর্গত বলে বিবেচিত হয়। দৈহিক শ্রমলব্ধ আয়ের বদলে তারা দক্ষ শ্রম দ্বারা অর্থ উপার্জন অধিক সক্রিয় থাকে। নিম্নবিত্ত শ্রেণী বলতে বাংলাদেশের শহরে বসবাসরত দরিদ্র শ্রেণীদের বোঝায়। বাংলাদেশের শহর সমাজে এদের সংখ্যাই সবচেয়ে বেশি। এদের বেশিরভাগই কোনো স্থায়ী আয়ের ব্যবস্থা নেই এবং কোনো স্থায়ী আবাসও নেই। এ কারণে তাদেরকে ভাসমান মানুষও বলে। এরা সাধারণত দিনমজুরি করে, রিক্সা চালায়, ঠেলাগাড়ি টানে, ইট ভাঙে এবং আরও নানা ধরনের অপ্রচলিত শ্রম সংশ্লিষ্ট কাজ করে থাকে। এরপরে শিক্ষার ভিত্তিতে শহুরে সমাজের ক্ষমতা কাঠামোটা কি আমরা একটু দেখি। বাংলাদেশের শহর সমাজের ক্ষমতা কাঠামোতে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহর সমাজে উচ্চশিক্ষিত নাগরিক বেশি দেখা যায়, কেননা জীবিকা নির্বাহের তাগিদে মর্যাদাপূর্ণ পেশায় অধিষ্ঠিত হতে সকলকে উচ্চতর ডিগ্রি অর্জন করতে হয়। শিক্ষার তারতম্যের কারণেই শহরে নানা ধরনের পেশাদার তথা চাকরিজীবী মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। বিভিন্ন টেকনিক্যাল ক্ষেত্রে ডিগ্রিধারী এখানে বেশি মর্যাদা পান। এরপরই বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে উচ্চতর ডিগ্রিধারীদের অবস্থান। এই গেল শিক্ষার ভিত্তিতে। এরপরে পেশার ভিত্তিতে আমরা একটু দেখি। বাংলাদেশের শহর সমাজে আমরা পেশার ভিত্তিতে ক্ষমতা কাঠামোর দেখতে পাই। যেমন আমলা, সাধারণ চাকরিজীবী, সেনাবাহিনী, পুলিশ সহ ক্ষমতাধর চাকুরে, ব্যবসায়ী ও কলকারখানার মালিক, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ সেবামূলক এনজিও সংস্থার চাকরি ইত্যাদি। জেন্ডারের ভিত্তিতে যদি আমরা একটু দেখি, বাংলাদেশের স্ত্রীলোক অপেক্ষা পুরুষের সংখ্যা বেশি। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী পুরুষের সংখ্যা 7,12,55,000 এবং মহিলার সংখ্যা 7,10,54,000। 2011 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের নারী ও পুরুষের অনুপাত হলো 100:103। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষের ক্ষমতা নারীর তুলনায় বেশি হলেও বাংলাদেশের শহর সমাজে বসবাসরত নারীরা এখনও যথেষ্ট অগ্রসর। বাংলাদেশের শহুরে নারী সম্প্রদায়ের এখনও পুরুষের পাশাপাশি তাল মিলিয়ে চলছে। নারীদের এখন বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় অবতীর্ণ হতে দেখা যাচ্ছে। বর্তমানে সরকার শাসনামলে বিভিন্ন সংসদীয় উপনেতা ও
মন্ত্রী সভার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদেও নারীদের উপস্থিতি লক্ষণীয়। বৈশ্বিক পর্যায়ে এ বিষয়ে ইতিবাচক স্বীকৃতিও লাভ করেছে। তবে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিতকরণে নারীদের এই অংশগ্রহণ প্রয়োজনের তুলনায় কম। 2011-12 অর্থবছরে 20টি মন্ত্রণালয় এবং বিভাগের জেন্ডার বাজেট প্রতিবেদনে দেখা যায়, সচিবালয় কর্মকর্তা পর্যায়ে নারীর নিয়োগ নিম্নমুখী। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এবং সমাজসেবা মন্ত্রণালয় ব্যতীত সর্বত্র নারীর অংশগ্রহণ 30% কম বলে লক্ষ্য করা যায়। সচিবালয়ে জনবল কাঠামোতে 29% নারী কর্মকর্তা বিগত অর্থবছরে কমে 20% দাঁড়িয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে নারীদের একটু ক্ষমতায়ন কম হয়েছে পুরুষের তুলনায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু যে আলোচনাটা রাখলাম যে শহর এবং গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো আলোচনা করতে যেয়ে দেখলাম যে নারী পুরুষের ভিতরে একটা বৈষম্য আছে। জেন্ডারের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, সম্পত্তির ভিত্তিতে বিভিন্নভাবে ক্ষমতা কাঠামো এখানে প্রদর্শন করা হয়েছে। তোমরা এই বিষয়টি আজকের আলোচনায় মোটামুটি একটা ধারণা লাভ করলে। আজকে এ পর্যন্তই। অন্য আর একটা ক্লাসে অন্য সময়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুন্দর থাকো, ভালো থাকো, এই কামনায় সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।